আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার নবম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত আছি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব একটু দেখে নেব। আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমি ও আমার কর্মক্ষেত্র। দেখো, আমাদের কর্মক্ষেত্র বলতে যখনই আমরা বুঝি তখনই দেখা যায় যে আমাদের বাংলাদেশে কি কি ক্ষেত্র আছে কিংবা কি কি প্রতিষ্ঠান আছে যেখানে আমরা আমাদের কর্মজীবন শুরু করতে পারি। তোমরা সবাই জানো আমাদের এই কর্মজীবনের যে ভিত্তিটা সেটা কিন্তু আমাদের শুরু হয়ে যায় একদম শিক্ষা জীবন থেকে। আমরা যখন একদম 9-10-এ পড়ি তখন থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আমি কি হতে চাই, কোন দিকে যেতে চাই, কোন প্রতিষ্ঠানে চাকরি করতে চাই, এরকম একটা মেন্টাল সেটআপ আমাদেরকে তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি, আমরা নিজেদেরকে কাজ করতে পারি, নিজেদেরকে বেকারত্বের হাত থেকে দূরে রাখতে পারি। তাহলে আমরা একটু দেখে নিই, চলো আমাদের বাংলাদেশে বিদ্যমান যে ক্ষেত্রগুলো, কর্মক্ষেত্রগুলো, সেগুলো কি আসলে। আমাদের প্রথমে যেটা একদম স্থানীয় পর্যায়ে, যেটা সেই স্থানীয় পর্যায়ে আমরা প্রথমে দেখতে পাই যে কৃষিকাজ। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে মোটামুটি ৮০% মানুষ কিন্তু কৃষিকাজের সাথে মানে একদম সম্পৃক্ত। কৃষিকাজে সম্পৃক্ত নাই এরকম মানে 20% মানুষ আমরা অন্যান্য কাজের সাথে রিলেটেড, হ্যাঁ। বা কৃষিকাজ পৃথিবীর সবচেয়ে আদিম পেশাগুলোর মধ্যে একটা। এবার আমরা দেখব যে আমাদের এই খাদ্য চাহিদা পূরণ করার জন্য, বিশেষ সকল দেশে দেশের মতো আমাদের দেশেও কিন্তু কোটি কোটি কৃষক আমাদের এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এখন বর্তমান যুগ তো ডিজিটালাইজড, তাই না? আমরা কিন্তু ডিজিটাল যুগে বাস করছি। সুতরাং এখন কৃষি ক্ষেত্রটাও যদি আমাদের হয়, কৃষিক্ষেত্রটাও যদি আমাদের ডিজিটালাইজড হয়, অর্থাৎ আধুনিকায়ন হয় কৃষিক্ষেত্রে, তাহলে খুব সহজে আমরা বীজ বপন থেকে শুরু করে নিয়ে ফসল আমাদের ঘরে তোলা পর্যন্ত আমরা কিন্তু কাজগুলো, যতগুলো স্টেপ আছে, যতগুলো পর্যায় আছে, আমরা কাজগুলো খুব সহজেই করতে পারবো এবং খুব পরিশ্রম কম হবে, প্লাস হচ্ছে আমাদের লাভটাও বেশি হবে। আধুনিক কৃষক হতে গেলে আমাদেরকে অবশ্যই এই বিশেষ সাহিত্য গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করলে আমরা কিন্তু খুব সহজে কৃষিক্ষেত্রে উন্নয়ন লাভ করতে পারি এবং আমাদেরকে আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি। কেন আমরা শিক্ষাটা গ্রহণ করব? আধুনিক কৃষক বলতে বোঝাচ্ছি যে কোন সময়ে আমাদের বীজ বপন করতে হবে, কোন সময়ে আমাদেরকে বীজটা মানে বীজ বপন করতে বোঝাচ্ছে চারা রোপণ, বীজ বপন এগুলো করতে হবে। এগুলো নিড়ানির একটা কাজ আছে, ঘাস বের করে, ময়লা বের করে ফেলে দেওয়া আছে, আবার সার প্রয়োগ আছে, হ্যাঁ, কোন পরিমাণে সার প্রয়োগ করলে আমার ফসলটা ভালো হবে এবং ফসলের আরো বেশি হবে, ফসল বেশি হবে, এইগুলো আমরা জানতে পারবো। এই আধুনিক কৃষক হতে গেলে যে জ্ঞান দরকার, প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান, আর ইভেন আমাদের কৃষিকাজ সংক্রান্ত যেগুলো আদার্স তথ্য আছে সেগুলো আমরা জানতে যদি পারি, তাহলে কৃষিক্ষেত্রে আমরা খুব ভালো উন্নতি লাভ করতে পারবো। এরপরে আছে হচ্ছে পশুপালন। পশুপালন যে আদিম পেশাগুলো আছে এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, আমরা জানি পশুপালন। পশুপালন বলতেই আমাদের মাথায় চলে আসে গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, হ্যাঁ, শূকর, এগুলো পালন করা, এগুলো লালন পালন করা, এগুলোকে বড় করা, সাথে এগুলোকে বাজারজাতকরণ করা, তাই না? এইবার আমরা যদি জানতে পারি যে কি পন্থায় পশুকে লালন পালন করলে পশু খুব দ্রুত বৃদ্ধি পাবে, পশু সতেজ থাকবে, তাজা থাকবে, মানে আমি বলছি মোটা তাজা হয়ে থাকবে, তার মানে কিন্তু আবার সার খাইয়ে কিংবা ইঞ্জেকশন দিয়ে পশুকে মোটা তাজাকরণ করে না দিয়ে প্রাকৃতিক উপায়ে কিভাবে পশুর বৃদ্ধিটা করা সম্ভব, সেই সম্পর্কিত জ্ঞান অর্জন যদি আমরা করতে পারি, তাহলে আমরা পশুপালনের যে খাতটা, এই খাতে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে স্টাবলিশ করতে পারবো। এরপরে আছে দেখো স্থানীয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে চাকরি। স্থানীয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বলতে কি, আমরা আমাদের বাংলাদেশে বিদ্যমান কিন্তু অনেক এনজিও
সংস্থা আছে যেগুলো স্থানীয় উন্নয়নে সহযোগিতা করে, এবং এই সহযোগী প্রতিষ্ঠানগুলো আমরা জানি অনেক আছে, এনজিও বিভিন্ন নামে আছে, আমরা জানি ব্র্যাক আছে, আশা আছে, প্রগতি আছে, হ্যাঁ, প্রতিভা আছে, তারপরে হচ্ছে রিক আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের এনজিও সংস্থা। এগুলো আমাদের দেশের ভেতরকার যে জনগণ আছে তাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পশুপালন, মাছ চাষ, মৎস্য চাষ যেটা, তারপর হচ্ছে শিশু ও নারী অধিকার নিশ্চিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলো বিভিন্ন সেক্টর, ইভেন শিশু সুরক্ষা। আমরা জানি যে ইউনিসেফ বলে আমাদের আন্তর্জাতিক সংস্থা আছে, এটা কিন্তু আমাদের শিশু সংক্রান্ত বিষয় নিয়ে, শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মানে এগুলোও কিন্তু আমাদের এনজিওর মধ্যে পড়ে। বাংলাদেশে এগুলোর অনেক অনেক ব্রাঞ্চ আছে। তো আমরা এইগুলো প্রতিষ্ঠানে নিজেদেরকে চাকরি মানে চাকরি করতে যেতে পারি, এখানে আমরা কাজ করতে যেতে পারি। যদি আমরা এখানে কাজ চাই তাহলে, কিংবা কাজ করতে চাই তাহলে আমাদেরকে কি কি যোগ্যতায় আমাদেরকে কাজ করতে নিবে তারা। আমাদেরকে অবশ্যই মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ শিক্ষাগত যোগ্যতা ভ্যারিয়েশন আছে। এছাড়াও আমাদেরকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। হ্যাঁ, এছাড়াও আছে আরেকটা পেশাগত যোগাযোগ ও দক্ষতা। আমরা কাজ করব, সে কাজের কিছুটা দক্ষতা তারা ডিমান্ড করে, প্লাস হচ্ছে মানে যোগাযোগ করার ক্যাপাসিটি আছে কিনা সেটা তারা ডিমান্ড করে, সেটা চায় তারা। এরপরে আছে হচ্ছে স্থানীয় কারখানায় চাকরি। স্থানীয় কারখানায় চাকরি বলতে কি বুঝে? আমাদের দেশের ভেতরেই দেখো অনেক অনেক জায়গায় আছে, কারখানা আছে। হ্যাঁ, এই কারখানাগুলোতেও কিন্তু আমরা জীবিকা নির্বাহ কাজ করে জীবিকা নির্বাহ করতে পারি। সবাই এখন বলবে যে কারখানায় চাকরি করছো, কারখানায় তো বেতন কম। কিন্তু খেয়াল করে দেখবা যে কারখানার প্রত্যেকটা ব্যক্তির কিন্তু বেতন একরকম হয় না। যাদের ধরো অদক্ষ থাকে, লেখাপড়ার দিক থেকে কম থাকে, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা কম থাকে, আবার দক্ষতাও কম থাকে, তাদের বেতন তুলনামূলক কম হবে। কিন্তু যাদের এগুলো থাকে তারা কিন্তু এই সেক্টরটাতেও ভালোভাবে ভালো জায়গায় যেতে পারে, স্টাবলিশ করতে পারে নিজেকে। ঠিক আছে? এরপরে দেখো আমাদের আছে হচ্ছে স্থানীয় চাকরি, স্থানীয় পরিসরে ব্যবসা, ছোটখাটো ব্যবসা। সেগুলো কি ধরনের? পৃথিবীর একদম শুরু থেকে নিয়ে আদিকাল থেকেই কিন্তু আমাদের ব্যবসা একটা সম্মানজনক পেশা মোটামুটি। হ্যাঁ, ব্যবসা ছোট বড় বিভিন্ন পরিসরে করা যায়। অনেক ছোট একদম ছোট্ট পুঁজি দিয়েও ব্যবসা শুরু করা যায়। একটা বাদাম ব্যবসায়ী, সে কিন্তু ওই ঝুড়িতে করে বাদাম নিয়ে ঘাড়ে গামছা দিয়ে ওই ঝুড়িটাকে বেঁধে সে ঘুরে বেড়াচ্ছে, সেও কিন্তু একটা ব্যবসায়ী। ঠিক আছে? ছোট্ট একদম আমাদের দেশে অধিক প্রচলিত স্থানীয় পর্যায়ের ব্যবসাগুলোর মধ্যে আছে কি কি আছে দেখো, কাঁচামালের ব্যবসা আছে, তারপরে হচ্ছে ভোগ্যপণ্যের ব্যবসা আছে, তারপরে পোশাক ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ধান চাল এগুলোর ব্যবসা আছে, হ্যাঁ, ফলমূলের ব্যবসা আছে, শাকসবজির ব্যবসা আছে। এমনকি আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে যে দ্রব্যপণ্য যেটা, দ্রব্যপণ্য যেগুলো, যেটা বলা হয় আমি পানি খাই, পানিটা কিনে খেতে পারি, কিনে খাচ্ছি, সে পানির ব্যবসা করতে পারে। তারপরে হয়তো বিস্কুট কিনলাম, বিস্কুটের ব্যবসা করতে পারে, হ্যাঁ, মুদিখানার ব্যবসা করতে পারে। এগুলো হচ্ছে আমাদের স্থানীয় পরিসরে ব্যবসা। খুব ছোট্ট পুঁজি লাগে, অল্প পুঁজি লাগে, কিন্তু সততা নিষ্ঠা যদি থাকে, হ্যাঁ, তাহলে আর পরিশ্রম যদি করার মন মানসিকতা থাকে, স্থানীয় পরিসরে ব্যবসা করেও নিজেকে নিজের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হয়। শিক্ষার্থীরা এর পরের পর্যায়ে আছে হচ্ছে জাতীয় পর্যায়ে। হ্যাঁ, আমাদের জাতীয় পর্যায়ে কাজের কি কি সেক্টর আছে? জাতীয় পর্যায়ে আমরা কিন্তু বেসরকারি কাজ, সরকারি কাজ করতে পারি, আধা সরকারি কাজ করতে পারি, বেসরকারি কাজ করতে, বিভিন্ন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, হ্যাঁ, এগুলোতে আমরা কাজ করতে পারি। এগুলোকে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে, আচ্ছা, প্রথমে আমরা চলে যাই হচ্ছে ক্যাডার সার্ভিসে। যেহেতু সরকারি চাকরির কথা প্রথমে আমরা বলেছি, সেহেতু আমরা ক্যাডার সার্ভিসে যাব। ক্যাডার সার্ভিস হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিগুলোর একটা, সরকারি চাকরিতে যে যাবে বা মানুষ যে যাবে, প্রার্থীরা যাবে, তাদের মধ্যে সবাইকে তো আর সরকারি চাকরির জন্য পাঠানো সম্ভব হয় না। কাদেরকে পাঠাতে হবে তা বাছাই করে হচ্ছে একটা প্রতিষ্ঠান, তাকে বলা হয় হচ্ছে বাংলাদেশ ক্যাডার সার্ভিস কমিশন। ঠিক আছে? এই এই ক্যাডার সার্ভিস কমিশন আমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করে, যেটাকে আমরা জেনে থাকি বিসিএস পরীক্ষা। হ্যাঁ, এই বিসিএস পরীক্ষা দিতে গেলে আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে তাকে, আর অবশ্যই বাংলাদেশের স্থানীয় বাসিন্দা হতে হবে। তারপরে হতে হবে হচ্ছে তার বয়স অনূর্ধ্ব 30 হতে হবে। ঠিক
ঠিক আছে, আমাদের এই ৩টা যোগ্যতা যদি থাকে তাহলে আমরা ক্যাডার সার্ভিস পরীক্ষা, যেটা মূল্যায়ন পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে পারবো। আমরা কয়টা সেক্টর আছে ক্যাডার সার্ভিসে আমরা জানি হচ্ছে ২৯টি ক্যাডার সার্ভিস আছে, হ্যাঁ। আর হচ্ছে এই যে পরীক্ষা, মূল্যায়ন পরীক্ষা, বিসিএস পরীক্ষাটা আমরা দিয়ে থাকি, এতে যারা এতে যারা বাছাইকৃত হন, এদেরকে আবার কে চাকরিটাতে বহাল করে, এটা হচ্ছে আমাদের মহামানব রাষ্ট্রপতি তাদেরকে কাজে নিয়োগ দিয়ে থাকেন। ঠিক আছে, তো আমরা এই ক্যাডার সার্ভিসের জন্য পড়াশোনা করতে হবে, বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে সিলেক্টেড হতে গেলে, এবং আমরা ক্যাডার সার্ভিসে চাকরি করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। শিক্ষকতা আমরা জানি একটা মহান পেশা, হ্যাঁ। আমরা প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের শিক্ষক রয়েছেন, আমরা প্রত্যেকের কাছ থেকে শিখতে পারি। একদম জন্ম হওয়ার পর থেকে আমরা কোলে উঠি মায়ের, আমাদের প্রথম শিক্ষক হচ্ছে মা। এছাড়াও আমরা যখন শিক্ষা জীবনে প্রবেশ করি তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক আমাদের জীবনে পাথেয় হয়ে দাঁড়ায়। তো এই শিক্ষক পদে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই লেখাপড়া জানতে হবে, স্নাতক বা স্নাতকোত্তর মানে কোর্সটা কমপ্লিট করতে হবে। করার পরে আমাদের চাকরি কোন কোন ক্ষেত্রে হতে পারে? আমাদের চাকরি হতে পারে সরকারি স্কুল, প্রাক-প্রাথমিক, প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মানে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, সেগুলো সরকারি বেসরকারি প্রত্যেকটা সেক্টরে, প্লাস হচ্ছে প্রাইমারি কিন্ডারগার্টেন এবং বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা শিক্ষকতার জীবন শুরু করতে পারি। এবার আসছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে গেলে অবশ্যই আমাদেরকে মেয়েদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট, অর্থাৎ যেটা বলে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, হ্যাঁ। আর ছেলেদের ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি হোল্ডার হতে হবে, অনার্স বা ডিগ্রি পাশ করতে হবে। এবার যখন প্রাইমারি স্কুলে কমপ্লিট হয়ে গেল শেষ, এবার আসছে হচ্ছে হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুল। মাধ্যমিক পর্যায়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে আমি চাকরি করতে যাব, আমাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, বেসরকারি ক্ষেত্রে আমাকে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে, অর্থাৎ মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয় মানে যে বিষয়ে সে শিক্ষকতা করতে চায় সেই বিষয়ে তাকে অনার্স ডিগ্রি হতে হবে এবং নিবন্ধন থাকতে হবে বেসরকারি ক্ষেত্রে। আর সরকারি ক্ষেত্রে অবশ্যই তাদেরকে, সরকারি কলেজের ক্ষেত্রে তাদেরকে বিসিএস হোল্ডার হতে হবে। ঠিক আছে, প্রাইমারি কলেজ বেসরকারি কলেজগুলোতে চাকরি করতে গেলে কিংবা হাই স্কুলে বেসরকারি স্কুল বা কলেজগুলোতে চাকরি করতে গেলে বাংলাদেশ এনটিআরসির মাধ্যম থেকে যেটা আয়োজন করা হয় পরীক্ষা, সে পরীক্ষায় পাশ করতে হবে এবং তারপরে হচ্ছে তারা সরকারি বেসরকারি স্কুল ও কলেজে চাকরি করতে পারবে। এবার আছে নিবন্ধন পরীক্ষা, যেটা বলে আর কি। এবার আছে হচ্ছে আইন সংক্রান্ত পেশা। আইন সংক্রান্ত পেশা বলতে আমাদেরকে অবশ্যই আইনে পড়াশোনা করতে হবে। আমরা বুঝতেই পারছি এটা ওকালতির একটা আইন সংক্রান্ত পেশা, ওকালতির ব্যাপার। উকিল হতে গেলে তাকে উকিল বিষয় আইন বিষয়ে পড়াশোনা করতে হবে। এই বিষয়ে সে পড়াশোনা একদম শেষ পর্যন্ত অনার্স স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করবে, ডিগ্রি আছে, বিভিন্ন ডিগ্রি নিতে পারবে। নেওয়ার পরে পড়াশোনা শেষ, সে নির্বাহী আদালতগুলোতে আইনজীবী হিসেবে যে কোনো মামলা পরিচালনা করতে পারবে, সে মামলা পরিচালনার যোগ্যতা তৈরি হবে তার। এছাড়াও আইনজীবী যখন সে হতে যাবে, সে উকিল হলো কিন্তু সে আইনজীবী হতে পারে, কিংবা বিচারপতি হতে যদি চায় তাহলে তাকে অবশ্যই জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে সহকারী জজ নিয়োগ পরীক্ষা, এই জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলেই সে নিজেকে বিচারপতি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে। এছাড়াও আমাদের হচ্ছে যে এই আইনজীবী হিসেবে যদি কারো 10 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেই সে বিচারপতি হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু শিক্ষাগত যোগ্যতাটা বলে নিই। আইনজীবী হতে গেলে তাকে অবশ্যই আইনের উপরে স্নাতক ডিগ্রি অর্জনের পর বার কাউন্সিল থেকে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন পেশায় নিয়োজিত হতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আছে হচ্ছে পোশাক শিল্প। আমরা বুঝতে পারছি পোশাক শিল্পটা আমাদের গার্মেন্টস সংক্রান্ত বিষয়, তাই না? আমাদের গার্মেন্টস অনেক গার্মেন্টস আছে, গার্মেন্টসের বিভিন্ন পদ আছে। আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা পোশাক শিল্পেও নিজেদেরকে স্টাবলিশ করতে পারি। নৌযান ও নৌ পরিবহন, জাহাজ শিল্প কারখানা রয়েছে, বিভিন্ন ধরনের নেভাল প্রতিষ্ঠান আছে, হ্যাঁ। আমরা এখানে নিজেদেরকে উপস্থিত করতে পারি। আমরা জানি যে একটা
জাহাজের যে স্ট্রাকচার যেটা, জাহাজের যে নকশা, এই নকশাটা প্রণয়ন করে নেভাল আর্কিটেক্ট। ঠিক আছে? অটোমোবাইল শিল্প। অটোমোবাইল শিল্পটা কি? অটোমোবাইল শিল্পটা হচ্ছে এমন একটা যেটা হচ্ছে যে একটা পণ্য তৈরি থেকে শুরু করে নিয়ে আমি একটা পণ্য তৈরি করলাম, সেটা বাজারজাত করলাম, মানে বিক্রি করলাম। বিক্রি করার পরে আবার যে ক্রেতা যিনি আমার পণ্যটা কিনলেন, হয়তো কোনো পণ্যে প্রবলেম পেলেন, তখন তার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ করার শিল্পটাকে আমরা বলবো হচ্ছে অটোমোবাইল শিল্প। যদি গাড়ি হয় গাড়ি, মোবাইল হলে মোবাইল, এই যে যান্ত্রিক কিছু জিনিসপত্র আছে সেগুলো আমরা তৈরি করব এবং বাজারজাত করব, তারপরে বাজারজাতকরণের পরবর্তী সেবা, বিক্রয়োত্তর সেবাও আমরা দিব। এই যে শিল্পটা, এই সম্পূর্ণ কাজের শিল্পটাকে আমরা বলবো হচ্ছে অটোমোবাইল শিল্প। ঠিক আছে? এই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আমরা আমাদের নিজেদেরকে মানে চাকরি চাকরি করতে যেতে পারি। এই শিল্পগুলোর বিভিন্ন ভ্যাকেন্সি তৈরি হয় মাঝে মাঝে, এই ভ্যাকেন্সিগুলো দেখবো এবং দেখার পরে সেখানে অ্যাপ্লাই করে আমরা চাকরি করতে যেতে পারি। এরপর একটা আছে সম্ভাবনার পেশা, সম্ভাবনাময় পেশা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে একদম ফ্রিল্যান্সিং শব্দের যে মূল অর্থটা, সেটা হচ্ছে মুক্ত পেশা। এখানে আমার কাউকে মানে ধরো জবাবদিহি করতে হয় না, আমি আমার নিজের ব্যবসা, আমি নিজে কাজ করবো, টাকা পাবো, এরকম একটা, আমি ঘরে বসেই এই কাজগুলো করতে পারি। ফ্রিল্যান্সিং যেহেতু মুক্ত পেশা, সেখানে ব্যক্তিগত জবাবদিহিতা চাইতে কাজের জবাবদিহিতা বেশি থাকে। হ্যাঁ, কাজ যদি সঠিক না হয়, কাজে যদি মানে স্বচ্ছতা না থাকে, তখন আমরা কি করব, আমাদের এই সেক্টরটাতে সফল হতে পারবো না। হ্যাঁ, সুতরাং আমাদের অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে, কাজের সঠিকতা বজায় রাখতে হবে, তবে আমরা ফ্রিল্যান্সিং এ এস্টাবলিশ হতে পারবো। এরপরে আছে হচ্ছে সামরিক ও নিরাপত্তা সংস্থা। এটা একটা সরকারি পর্যায়ে সামরিক ক্ষেত্রে রয়েছে, আমাদের চাকরির বিভিন্ন সুযোগ আছে। হ্যাঁ, সুস্থ ও শারীরিক সামর্থ্য, শিক্ষাগত যোগ্যতা, এই তিনটা জিনিস থাকলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, এই সামরিক বাহিনীগুলোতে আমাদের চাকরি করা সম্ভব। নির্দিষ্ট বয়স অবশ্যই আছে, বয়সটা মেনটেন করে যদি আমরা অ্যাপ্লাই করি, আর বিভিন্ন পরীক্ষা আছে ধাপে ধাপে, ওই পরীক্ষাগুলোতে আমাদের উত্তীর্ণ হতে হবে, তাহলে আমরা এই ক্ষেত্রগুলোতে আমরা কাজ করতে পারবো। এবার শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের এই যে দেশের অভ্যন্তরে যে কাজগুলো, এগুলো কমপ্লিট হলো। এবার আমরা খেয়াল করবো যে দেশের আন্তর্জাতিক পর্যায়ে আসলে আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আছে কি, মানে চীন আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ভিয়েতনাম আছে, এই দেশগুলোতে কিন্তু আমরা চাকরি, দেশের ভেতর থেকে চাকরি নিয়ে ওই দেশগুলোতে যেতে পারি। তারপরে মালয়েশিয়াতে কারিগরি শিক্ষার একটা ব্যাপার আছে, ওখানে যে আমরা এই কারিগরি শিক্ষাতে উচ্চ বেতনে আমরা চাকরি করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা কাজ করলে পদোন্নতির মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে পাঠাতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে দেশের বাইরে যেতে হবে। এছাড়াও রয়েছে আরব দেশসমূহ। আরব দেশসমূহের মধ্যে কি কি দেশ আছে? সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তারপর বাহরাইন, এই দেশগুলোতে আমাদের বাংলাদেশ থেকে অনেক কর্মী কিন্তু পাঠায়, যেটাকে আমরা বলি হচ্ছে জনশক্তি রপ্তানি। হ্যাঁ, আমাদের বাংলাদেশ সরকার জনশক্তি রপ্তানির মাধ্যমে আমাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। পৃথিবীর সবচাইতে প্রাকৃতিক যে জ্বালানি, সেটা হচ্ছে গ্যাস, তাই না? খনির মধ্যে আছে, সেই খনি আমাদের হচ্ছে যে সৌদি আরবের নিচে, মানে ভূপৃষ্ঠের নিচে আছে প্রচুর পরিমাণে তেল। হ্যাঁ, এরকম বিভিন্ন দেশের নিচে, বিভিন্ন দেশের মানে ভূগর্ভে অনেক অনেক রকমের প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে, যেগুলো উত্তোলনের কাজ করতে হয় ওই দেশ কিংবা বিভিন্ন দেশের অর্থায়নে করা হয়ে থাকে। হ্যাঁ, তো এগুলো কাজে নিয়োজিত করতে গেলে কর্মীর দরকার, সেই কর্মীগুলো আমাদের দেশ থেকে কিন্তু ওই দেশগুলোতে যায়। সুতরাং আমরা এইভাবেও আমাদের নিজেদেরকে মানে কর্মসংস্থানের আওতায় আনতে পারি। এরপরে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন পদে কিন্তু বাংলাদেশ থেকে লোক যাচ্ছে, কম্পিউটার প্রকৌশলী হিসেবে চাকরি নিয়ে যাচ্ছে, কখনো কম্পিউটার প্রকৌশলীর পাশাপাশি চিকিৎসক যারা ডাক্তার আছেন, ডাক্তাররাও যুক্তরাষ্ট্রের মেডিকেল লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওখানে যেয়ে আবার চাকরি করছেন। তারপরে ইউরোপ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার্থে যাওয়া খুব অনেক বাংলাদেশি শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন সেক্টরে ওখানে যে পড়তে গেছে, ওখানে যে হয়তো ভালো কোনো সেক্টরে তার চাকরি হয়ে গেছে, এরকমও অনেকে আছে। ব্রিটেন, সাইপ্রাস, ইটালি, ফ্রান্স ইত্যাদি ইউরোপীয় দেশগুলোতে রাঁধুনি হিসেবেও কিন্তু বাংলাদেশের মানুষ যায়। হ্যাঁ, এখান থেকে রান্নার কোর্স করেছে, ওখানে যে চাকরি করছে, এমন অনেক মানুষ আছে।
এবার আসছে হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আছে ব্যবসায় শাখার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অস্ট্রেলিয়াতে অনেক চাহিদা রয়েছে, যারা ব্যবসায় শাখায় পড়াশোনা করেছে, অর্থাৎ হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যাংকিং, বীমা, ফ্রিল্যান্সিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এগুলোতে যারা পড়াশোনা করেছে তাদের অনেক চাহিদা আছে অস্ট্রেলিয়াতে। হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা স্কিল মাইগ্রেশনের মাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করছেন। আইটি বিষয়ে পড়াশোনা করে ওখানে যে মানে বিদেশে অস্ট্রেলিয়াতে যে কাজ করার অনেক সুযোগ রয়েছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও কিন্তু রান্নার শিল্পটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। ওরাও ভোজন রসিক, ওরাও আমাদের বাংলাদেশ থেকে রাঁধুনি নিজেদের দেশে অ্যাপয়েন্টেড করে, মানে নিয়োগ দেয়। ঠিক আছে, আমরা এই যে দেশের ভেতরে এবং বাইরে বিভিন্ন ক্ষেত্র দেখলাম কর্মসংস্থানের, তাই না বাবুরা? এবার আমরা দেখব হচ্ছে আত্মকর্মসংস্থানটা কি আসলে। আমরা প্রথমে স্থানীয় পর্যায়ে যে সেক্টরগুলোতে দেখলাম, ওই একই কাজ কিন্তু আমরা নিজেরাই নিজেদের, ধরো সাপোজ আমার বাবার 15 বিঘা জমি আছে, অথচ আমার আমি চাকরির খোঁজে ঘুরছি, অথচ নিজেকে বেকার হিসেবে বলছি আমি বেকার, অথচ আমার বাবার 15 বিঘা জমি আছে। হ্যাঁ, আমি কিন্তু চাইলেই ওই আধুনিক যে কৃষক হওয়ার যে যোগ্যতাগুলো, সেই যোগ্যতাগুলো নিজের মধ্যে ধারণ করে এই 15 বিঘা জমি থেকে কিন্তু আমি আমার নিজের অর্থ সংস্থান করতে পারি, নিজের কর্মসংস্থান করতে পারি। গবাদি পশুপালনও তাই। আমার বাবার হয়তো 2 বিঘা জমি আছে কিংবা 2 কাঠা জমি আছে সাপোজ। এই 2 কাঠা জমির ভেতরে আমি আমার একটা ফার্ম করতে পারি, কাঠা হোক বিঘা হোক। এখন আমি আমার গবাদি পশুপালনের এখানে আমি পশুপালন করতে পারি, প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে আমরা কিন্তু পশুপালন করতে পারি। সুতরাং পশুপালন করেও আমরা আমাদের নিজেদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে পারি। মৎস্য চাষ সেটাও একই রকম। মৎস্য চাষ, মাছ চাষের মাধ্যমে আমরা অনেক অনেক অর্থ উপার্জন করতে পারি। আর এখন তো ভাত ডাল, হাঁস মুরগি আর মাছ, এগুলো তো কেউ অস্বীকার করার কোনো জায়গা নেই। খাদ্য একদম মৌলিক চাহিদার মধ্যে একটা অংশ। খাদ্য সংক্রান্ত যে কোনো ব্যবসা এখন অনেক লাভজনক। ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পড়ছে হচ্ছে মৃৎশিল্প পড়ছে, তারপরে হচ্ছে বেত শিল্প পড়ছে, কাপড়ের যেটা পোশাক শিল্প, যেটা হাতের যে বুটিক শপ, যেটা এগুলো যে চলে, এগুলো হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পড়ে। খুব অল্প অর্থায়নে আমরা ব্যবসাটা শুরু করতে পারি এবং এখন অনেক চাহিদা এগুলো। ক্ষুদ্র ব্যবসায়ী, এই কিছুক্ষণ আগে আমরা কিন্তু বললাম স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়, যেটা বলছিলাম খুব অল্প পরিসরে অল্প পুঁজিতে আমরা ব্যবসা পরিচালনা করলে সেটাকে আমরা বলবো ক্ষুদ্র ব্যবসায়ী। এই ক্ষুদ্র ব্যবসায় কিন্তু খুব অল্প পরিশ্রম, এখানে কারোর কাছে জবাবদিহিতা থাকে না, এখানে কোনো রকম জবাবদিহি করতে হয় না, কারো আন্ডারে কাজ করতে হয় না, নিজের বুদ্ধি ও সততা দিয়ে আমরা এই ব্যবসাটা পরিচালনা করলে অবশ্যই এস্টাবলিশ হতে পারবো। এরপরে আছে বুটিক শপ। বুটিক শপেও তাই। আর হচ্ছে খাবারের দোকান, ফোন, ফ্যাক্সের প্রিন্টের দোকান, এগুলো দিয়ে আমরা কিন্তু নিজেদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে পারি। এবার দেখো চাকরির খোঁজে, আমরা চাকরি করব, চাকরি করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। প্রথমে বিজ্ঞাপন খোঁজ করতে হবে, চাকরি খোঁজ করতে হবে। বিজ্ঞাপন দেখলাম, বিজ্ঞাপনের দেখার পরে আমরা সেখানে আবেদনপত্র দাখিল করব, আবেদনপত্র পোস্ট করব। আবেদনপত্র পোস্ট করার মধ্যে আমাদের কি থাকবে, জীবন বৃত্তান্ত সহ আমার ওই পদে চাকরি করার জন্য একটা আবেদনপত্র। জীবন বৃত্তান্ত কয় ধরনের হয়ে থাকে? জীবন বৃত্তান্ত 2 ধরনের হয়ে থাকে, একাডেমিক এবং প্রফেশনাল। একাডেমিক এবং প্রফেশনাল জীবন বৃত্তান্ততে কি থাকে? জীবন বৃত্তান্ততে নিজের সার্বিক তথ্য সহ নিজের পড়াশোনা এবং অন্যান্য অভিজ্ঞতার তথ্য সেখানে ইনক্লুড করা থাকে। এরপরে আছে হচ্ছে আদর্শ বৃত্তান্তের বৈশিষ্ট্য। আমাদের আদর্শ জীবন বৃত্তান্ত যেটা, সেটার বৈশিষ্ট্য কি কি থাকবে? সেখানে স্পষ্ট তথ্য, সকল তথ্য স্পষ্ট এবং সংক্ষিপ্ত হবে। এরপরে কোনো রকম বানান ভুল থাকবে না, কোনো বিষয়ে সংশয় থাকবে না। আমি একটা তথ্য দিচ্ছি, সেই তথ্যটা অবশ্যই অ্যাকুরেট হবে এবং অস্পষ্ট হবে না, স্পষ্ট হবে। এরপরে হচ্ছে যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে উত্তরটা, মানে আমাদের তথ্যটা থাকবে। এবার অল্প কথায় শিক্ষা জীবনের সার্বিক তথ্য উপস্থাপন থাকবে ওর ভেতরে। এরপরে যাবে হচ্ছে অর্জিত দক্ষতাগুলোর কথা উল্লেখ থাকবে। আমি কি কি বিষয়ে দক্ষ, সেই কথাগুলো আমার জীবন বৃত্তান্তে উল্লেখ থাকবে। এবার দেখো আমি একটা, এই যে জিনিসগুলো ধাপগুলো পার করে এসে আমি একটা কর্মক্ষেত্রে প্রবেশ করলাম। এই কর্মক্ষেত্রে প্রবেশ করলে আমি তো একা ওখানে প্রতিষ্ঠানে কাজ করব না, আমার মতো আরো একাধিক সহকর্মী থাকবে।
এবার আমি এই প্রতিষ্ঠানে কাজ করতে গেলে একদম সুন্দর একটা পরিবেশ বজায় তখনই থাকবে যখন আমার সহকর্মীদের সাথে আমার সম্পর্ক খুব সুন্দর থাকবে, খুব সুন্দর একটা সম্পর্ক বজায় থাকবে। এবার কি কি কাজ করলে আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারি? আমরা যখন দেখা হচ্ছে, দেখা হলে অবশ্যই কুশল বিনিময় করব। কোনো সহকর্মী কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আমরা তাদেরকে সাহায্য করব। তারপরে সহকর্মীদের সাথে মাঝে মাঝে বসে একটু চা খেলাম, গল্প গুজব করলাম, ভাই তুমি ভালো আছো? এই ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়গুলো আমরা এড়িয়ে যাব, পারতপক্ষে এড়িয়ে যাব। যদি সে নিজে থেকে আমার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, তাহলেই আমরা একমাত্র ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আদারওয়াইজ না। এক সহকর্মীর বিষয় নিয়ে ধরো আমি একজনের কথা জানি, ওই কথাটুকু শুনে যে আরেকজনের কাছে বলে দিলাম, এইটা কোনো ম্যানারের মধ্যে পড়ে না। এক সহকর্মীর বিষয় কখনো অন্য সহকর্মীর সাথে আমরা আলোচনা করব না। কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে অভিজ্ঞ সহকর্মীদের কাছে বিনীতভাবে সহযোগিতা কামনা করা, এটাও কিন্তু একটা ম্যানারের মধ্যে পড়ে। তারপরে দেখো, সহকর্মীদের মধ্যে কেউ যদি রেগে যায়, তাহলে নিজেও মানে ধরো কেউ একজন রেগে গেছে, হ্যাঁ, তুমিও যদি রেগে যাও, দুজনে রেগে রেগে রাগারাগি করে কথা বলছো, তাহলে কিন্তু ওই সমস্যাটার সমাধান আসবে না। সুতরাং আমাদেরকে পরিস্থিতি মানে ট্যাকেল করার মতো, পরিস্থিতি সুস্থ রাখার মতো যোগ্যতা আমাদেরকে কিন্তু রাখতে হবে। অবশ্যই সবার সাথে সব সময় কিন্তু ভালো ব্যবহার করতে হবে। আমরা যদি এইগুলো করি, তাহলে অবশ্যই আমরা ভালো ব্যবহার আমরাও পাবো। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, তোমাদের জন্য আমরা এখন 5টা প্রশ্ন রেখেছি। দেখো, তোমরা খেয়াল করো, পৃথিবীর প্রাচীন পেশা কোনটা? আমরা যখন ক্লাসটা শুরু করেছিলাম, আমি বলেছিলাম পৃথিবীর প্রাচীন পেশা হচ্ছে কৃষিকাজ। কি ধরনের আবহাওয়া পশুপালনের জন্য অতি উত্তম? আমাদের বাংলাদেশের পরিবেশের মতো পরিবেশ, মানে যেটা বলে হচ্ছে নাতিশীতোষ্ণ পরিবেশ। আমাদের বাংলাদেশের পরিবেশ অনেক ভালো, বাংলাদেশের মাটি অনেক ভালো, জমি অনেক উর্বর। সুতরাং এই বাংলাদেশের মতো পৃথিবীতে অন্যান্য যে যে দেশে নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে, সেই দেশগুলো জমি চাষ, কৃষিকাজ এবং তোমার হচ্ছে পশুপালন, এই 3টা ক্ষেত্রেই কিন্তু অনেক ভালো, লাভজনক, অতি উত্তম। বাংলাদেশে মোট কতটি ক্যাডার রয়েছে? বাংলাদেশে মোট 29টি ক্যাডার রয়েছে। আইনজীবীর কত বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে বিচারপতি হওয়ার সুযোগ পায়? আইনজীবীর 10 বছরের অভিজ্ঞতা থাকলে বিচারপতি হওয়ার সুযোগটা পায়। জাহাজের নকশা প্রণয়ন করেন কে? জাহাজের নকশা প্রণয়ন করেন নেভাল আর্কিটেক্ট। তো শিক্ষার্থীরা, আজকে যে ক্লাস আমরা করলাম, এই ক্লাসের উপর ভিত্তি করে আগামী দিন তোমাদের জন্য রয়েছে টপ টেস্ট। তোমরা সবাই ভালোভাবে অধ্যায়টি চর্চা করবে এবং টপ টেস্টে অংশগ্রহণ করবে। সে পর্যন্ত তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাস করেছো, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।